হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে এই সেশনটাতে আমরা যাকে পেয়েছি তার সম্পর্কে সেশন শুরু করার আগে কিছু কথা বলার প্রয়োজন। তিনি তন্ময় চক্রবর্তী, 2023 ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। স্যারের একটা পরিচয় তো উনি ডাব্লিউবিসিএস এর সফল অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, সব ঠিক আছে, কিন্তু তার পেছনে একটা অদ্ভুত জার্নি আছে। তো স্যারের এটা 8th অ্যাটেম্পট। তো 8th অ্যাটেম্পট মানে হচ্ছে ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষায়, যেখানে এক একটা পরীক্ষা প্রতি বছর 3 থেকে 4 বছর একটা সাইকেল লাগে, সেইখানে উনি 8th অ্যাটেম্পট ধৈর্য ধরে দিচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে সেশনটা এতটাই গুরুত্বপূর্ণ যে স্যারের থেকে আমরা কিছু পার্টিকুলার সাবজেক্টে ইনপুট নেব, যে আগামী 20 দিনে কিভাবে সেই সাবজেক্টগুলোকে রিভিশন দিলে, পড়লে তো সম্ভব নয়, রিভিশন দিলে এগোনো যাবে, সেটা স্যারের থেকে শুনবো। তো স্যার, আমরা আজকে সেশনটাকে শুরু করছি। একদম স্ট্রেট কাট স্যার, আমরা আপনার প্রবলেমে চলে আসছি যে আমাদের স্যার 20 দিন বাকি। তো একটা মেজর স্কোরিং সাবজেক্ট হচ্ছে ইতিহাস, মানে 50 মার্কস এখান থেকে আসে। তো ছেলে মেয়েদের খুব রেগুলার প্রশ্ন থাকে যে যেটা এতদিন মানে এতটাই স্কোরিং সাবজেক্ট, প্রচুর নাম্বার তোলা যায়, তো আগামী যে 20-22 দিন বাকি আছে তাতে ছেলেমেয়েরা কি প্রিপেয়ার করবে বা রিভাইজ করবে? স্যার আপনি বলুন। ব্যাপারটা হচ্ছে, একটা কথা যখন মানে এই লাইনে যখন প্রথম ঢুকি বিসিএস পরীক্ষা দিই, একটা কথা শুনেছিলাম যে হিস্ট্রি যার প্রিলিমস তার। কারণ হচ্ছে প্রিলিমস এর টোটাল যা নাম্বার আছে তার 4/1 হচ্ছে হিস্ট্রি কোশ্চেন। এর মধ্যেও আবার ডিভিশন করে দেওয়া আছে, 25 হচ্ছে মডার্ন হিস্ট্রি আর বাকি 25 হচ্ছে এনশিয়েন্ট মেডিভেল মিলিয়ে। এবার মেনলি কোশ্চেন যেখান থেকে থাকে সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রিটাকে প্রথমে পড়তে হবে। ধরুন সবার তো পড়া আছে, এবার এখন যে কয়দিন টাইম আছে, আমার মনে হয় সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে মডার্ন হিস্ট্রি পড়া। এর জন্য সবচেয়ে বেস্ট যেটা উপায় হচ্ছে পিওয়াইকিউ গুলো দেখা। আর সবচেয়ে ভালো হয় যদি পিওয়াইকিউ অ্যানালাইসিস আলা কোনো বই পাওয়া যায়, সেক্ষেত্রে সুবিধা হয়। আর যদি না থাকে তাহলে 2জন বা 3জন সিরিয়াস পরীক্ষার্থী মিলে নিজেরা বন্ধুরা যেটা করা যেতে পারে, যেটা আমরা করতাম, সেটা হচ্ছে 3জন মিলে বসলাম, কোশ্চেন গুলো পড়ছি, আলোচনা হচ্ছে। এবার কি হয়, দেখা গেল গান্ধীজি নিয়ে একটা কোশ্চেন আছে, সিডিএম এর উপর বা কিউআইএম এর উপর কিছু একটা প্রশ্ন আছে, বা এনসিএম এর উপর। এবার কি হচ্ছে, আমি এমন একটা তথ্য জানি যেটা আর পাশের যে বন্ধুটা আছে ও অন্য কিছু একটা জানে। যেমন ওই এনসিএম এর সময় একটা কোশ্চেন পপুলার ছিল যে গান্ধীজির সাথে ওই সময় কোন সাংবাদিক ছিল, সে কোন দেশের লোক, তার নাম কি, ওই ইয়েটার সাল তারিখ। এইভাবে আমরা আলোচনা করে পড়তাম। তাতে কি হতো, পুরো মডার্ন হিস্ট্রিটা মোটামুটি 2 থেকে 3 দিনে পুরোটা কমপ্লিট হয়ে যেত। খুব বেশি হলে 3 দিন, আর খুব যদি কেউ বেশি টাইম দিতে পারে একদিনেও হতে পারে, যদি 8 ঘন্টা মতো দেওয়া যায়। আর সেক্ষেত্রে আরেকটা বই অনেকে ফলো করে, যেটা আমি করতাম প্রথম দিকে, সেটা হচ্ছে লুসেন্টের যে এমসিকিউ বইটা আছে, ওটার পুরো মডার্ন হিস্ট্রির যে পার্টটা আছে ওটাকে আমি 2 দিনে পড়তাম। একদিনে হচ্ছে গান্ধীজির আগে অব্দি, আরেকদিন হচ্ছে গান্ধীজি থেকে পুরো 47 অব্দি আর কি। এটা হচ্ছে মডার্ন হিস্ট্রির পার্ট। আর এনশিয়েন্ট মডার্নের পরে প্রথমে এনশিয়েন্টে যেতে হবে, কারণ মেডাইভালের গুরুত্ব প্রিলিমসে খুবই কম। মেন্সে একটা সময় ছিল যেখানে কৃষ্ণা রেড্ডি থেকে ডাইরেক্ট তুলে দেওয়া হতো, কিন্তু এনশিয়েন্টে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, গুপ্ত যুগ, মৌর্য যুগ, হরপ্পা সভ্যতা, তারপর মহাজনপদ, এই 4টে জায়গা থেকে খুব প্রশ্ন আসে। এবং এই 4টে জায়গার জন্য যেটা করা যেতে পারে, ওই একই সিস্টেমে আলোচনা করা, এবং হচ্ছে লুসেন্টের এমসিকিউ বই সাথে পিওয়াইকিউ, মোর দ্যান এনাফ। আর মেডাইভালে যেই জায়গাটা খুব গুলিয়ে যায় সেটা হচ্ছে কি ভক্তিবাদী আন্দোলন এবং সুফিবাদ। এই আন্দোলনে মানে বিভিন্ন ধারাগুলো রয়েছে, কে কোন পথের প্রদর্শক, এইবার ওই জিনিসগুলো একটা আরেকটার ঘাড়ে প্রায় উঠে যায়। ওইটা বারবার লিখে প্র্যাকটিস করতাম যাতে ভুল না হয়, বা বিভিন্ন রকম মেমোনিয়াস বানাতাম যাতে কোনোভাবে ওটা ভুল না হয়। এবং ওটা মোটামুটি যেবারই আসতো ওখানে এমন ক্লোজ অপশন থাকে যে ওটা ভুল হবে, ওটা ওইভাবেই সেট করা হতো। মানে স্যার ওই শুদ্ধ অদ্বৈতবাদ, দ্বৈত অদ্বৈতবাদ, হ্যাঁ একদম একদম একদম, ওই যে জায়গাটা, একদম ওই জায়গাগুলো এমন ভাবে সেট করতো কোশ্চেন সেটা যে ওটা ভুল হবে। এবং অনেক সময় দেখা যেত একই জায়গা থেকে কোশ্চেন 3খানা রেখেছে, তো তুমি একটা ভুল করলে 3টেই ভুল হয়ে যাবে। তাই তো। এরপরে রইলো মেডাইভালের যে সুলতানি আর মুঘল যুগ, ওখানে ওই লুসেন্টের এমসিকিউ গুলো আর পিওয়াইকিউ পড়লে হয়ে যাবে, ওখানে খুব বেশি কঠিন কিছু নেই। স্যার এইভাবে একটা আমি বিষয় পুরো দেখছি, হিস্ট্রিটা রেডি করি। ঠিক ঠিক, একটা বিষয় দেখছি স্যার, বিগত 2 বছর যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখি, তাহলে বাংলার ইতিহাস মানে পার্টিকুলারলি পার্সিয়ান যুগের এরিয়াটা এবং ইলিয়াস শাহ হোসেন শাহী সংক্রান্ত আর্ট অ্যান্ড কালচার একটু বেশি করে আসছে। তো ওই জায়গাটা ছেলেমেয়েরা জানতে চায় যে কোথা থেকে ওই জায়গাটা খুব মেন প্রপার সমস্যা সোর্স হচ্ছে কিন্তু মানে ইলিয়াস শাহী হোসেন শাহী নেই। এবারে ওই জায়গাটা সোর্সে মুশকিল হচ্ছে,
ওই জায়গাটার ইংরাজি বইগুলো তো একদম ভালো নেই, একদমই নেই। মানে অল ইন্ডিয়া লেভেলের যে বইগুলো মানে মোটামুটি আমরা পড়ি ওগুলোতে একদম নেই। ওইটার মেন হচ্ছে জীবন মুখোপাধ্যায়, হচ্ছে ওটার মেন একদম মানে তত্ত্ব ভান্ডার। ওই জায়গায় যে মোটামুটি ওই দুটো চ্যাপ্টারে বোধহয় 50 পেজ মতো হবে, ওটা একবার রিডিং দিয়ে মার্ক করে নিলে ওইগুলো খাতায় লিখে নেওয়া সবচেয়ে বেস্ট অপশন। এটা আমি প্রথম দিকে করেছিলাম। এইটা আচ্ছা, করলে মোটামুটি হিস্ট্রিটা উঠে যাবে। তো মোটামুটি যেটা সাম আপ করা গেল যে মডার্ন ইন্ডিয়াটাকে জোর দিয়ে পড়া, যেহেতু 25 মার্কস একা সেখান থেকে আসে, এবং হ্যাঁ, কমন এরিয়া স্যার বললেন যেখান থেকে অন্তত ঠিকভাবে পড়লে 95% প্লাস নাম্বার স্কোর করা যায়। এবং তারপরে এনশিয়েন্ট, হ্যাঁ মানে কেউ একদম মানে প্রথমটা মানে এনশিয়েন্ট, এইখানে তারপরটা আপনাদের হচ্ছে মাথায় রাখতে মেডিয়েভেল। হবে, যদি কোশ্চেন এনশিয়েন্টে ইজি বেশি হয়, জোর দিয়ে পড়ে এবং মেডিয়েভেলটা অন্তত যেগুলো আর কি মানে হেডলাইন প্রশ্ন কিন্তু সেগুলোকে পড়ে টার্গেটেড নেয়। এরিয়া পড়লে হয়ে যাবে। একদম একদম। যেমন তো তখন আরেকটা জিনিস আছে, হুম, যেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি হিস্ট্রি কোশ্চেন ইজি হয় সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করতে হবে অলমোস্ট 45+ পাওয়ার। এইটার কম হলে কিন্তু কাট অফ যখন 135 পার হবে বা 130 হবে, বিগত কয়েকটা বছরে হয়েছিল 127, 130, 133, সেখানে কিন্তু যদি কেউ 40 পায় কোশ্চেন ইজি হলে, তাহলে কিন্তু তার পক্ষে প্রিলিমস ক্লিয়ার করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে। আর যে বছর হিস্ট্রির কোশ্চেন কঠিন হবে সে বছর সামগ্রিকভাবে কাট অফটাও নামতে বাধ্য, সে বছর 40 অন্তত টার্গেট করতে হবে বা 40-এর কাছাকাছি। তার মানে সিচুয়েশন যাই হোক না কেন 50-এ আমাকে 40 পেতেই হবে, এটা হচ্ছে একদম, সরসত্য। একদম। হ্যাঁ, মানে তার কম পেলে, তুমি পেলে বিপদ আছে। তার কম পেলে প্রিলিমস মোটামুটি গেল। একদম। আচ্ছা, তো এবার মানে ইতিহাসে আমার 50 মার্কস, সেখান থেকে 40-এর একটা ব্যবস্থা হলো। আরেকটা এরিয়া স্যার যেটা হচ্ছে জিওগ্রাফি, জিওগ্রাফিটার প্রিপারেশনের জন্য আপনি কি বলবেন? এবার জিওগ্রাফির ব্যাপার হচ্ছে, আমাদের কিন্তু গত 8 বছরের যে পিওয়াই কিউ বা তার আগের যে পিওয়াই কিউ, আমাদের কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি তেমন একটা আসে না। আসলেও ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি থেকে আসে, মানে নর্মাল যে ফিজিক্যাল জিওগ্রাফি সেটা আসে না সাধারণত। 2-1 বছর একটা দুটো কোশ্চেন দেখা গেছে যেগুলো জেনে নি। আর আমাদের সিলেবাসে মেনলি ইন্ডিয়ান জিওগ্রাফি আর স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এবার আমাদের যেটা করতে হবে হচ্ছে আগে ভালো করে পিওয়াই কিউ গুলো দেখতে হবে, সাথে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির যে চ্যাপ্টার গুলো রয়েছে ওইগুলো বারবার হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি পিওয়াই কিউ পড়ে নেয়, সাথে এমসিকিউ গুলো দেখে নেয় লুসেন্টের বইয়ের। আমি ওটাই করতাম। এবং যেটা মুশকিল হচ্ছে, রিসেন্ট ইয়ারের যে আপডেটেড লিস্ট, মানে ফসলগুলোর ক্ষেত্রে কারা 1, 2, 3-এ আছে, তারপর ওই খনিজ পদার্থগুলোর ক্ষেত্রে 1, 2, 3-এ কারা আছে, এবং রিসেন্ট 2-1টা ইয়ারে দেখা গেছে এগুলোর সাথে জুড়ে দিয়েছে ওয়ার্ল্ড জিওগ্রাফির ওই 2-1টা কোশ্চেনও জুড়ে দিয়েছে, যে দেখা গেল পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে 1-এ আছে তো ওয়ার্ল্ডে কে আছে, এই টাইপের কোশ্চেনও এই মুহূর্তে রিপিট হতে পারে। তো সেক্ষেত্রে রাস্তা একটাই হচ্ছে, এই যে দুটো লিস্ট আছে খনিজ পদার্থ এবং শস্য, এর যে মানে টপ প্রডিউসার স্টেট এবং কান্ট্রি 2-1টা দেখে রাখলে ভালো হবে। কান্ট্রি সবগুলো দেখা সম্ভব নয়, অন্তত যেগুলোতে ভারত 1, 2, 3-এ আছে, 2 বা 3-এ, সেগুলোতে 1-এ কে আছে দেখে রাখা হোক। আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য কার্তিক চন্দ্র মন্ডলের যে বাংলা বই, ওটাই পড়তে হবে। ওর অ্যাকচুয়ালি কোনো ভালো সোর্স আমাদের বিশালভাবে নেই। আর টোটাল পরীক্ষা প্রসেসে স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি লেখা থাকলেও মেন্সেও বিষয় ভীষণভাবে জিনিসটা নেগলেক্টেড হয়। কিন্তু মুশকিল হচ্ছে ইন্টারভিউ টেবিলে কিন্তু ওইটা থেকে প্রশ্ন আপনাকে করবেই, কারণ আপনি WBCS হতে যাচ্ছেন, তো ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে জানতেই হবে। ওই জন্য ওই পার্টটাকে নেগলেক্ট করলে কিন্তু খুব মুশকিল। আর এখন যেহেতু সময় কম আছে, যারা খুব শর্টে রিভিশন করতে চায় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তাহলে তারা করতে পারে ক্র্যাক WBCS এর বইতে যে 30 পেজ মতো আছে একদম খুব শর্টে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওইটা এই মুহূর্তে হ্যান্ডি হিসেবে রিভিশন খুব ভালো হতে পারে। একদম। তাহলে একটা জায়গায় রইল জিওগ্রাফিতেও মোটামুটি 25-এ চাইলে যদি প্রশ্ন শক্ত হয় অ্যাভারেজ, তাহলে অন্তত 70% প্লাস নাম্বার তো রাখাই যায় মিনিমাম, রাখতে হবে। কারণ তার নিচে না হলে বিপদ আছে। তো এবার তার হ্যাঁ, সঙ্গে স্যার যেটা বললেন যে স্টাডি করা, পিওয়াইকিউ অপশন স্টাডি করা, এমসিকিউ গুলোকে পড়া এবং আপডেটেড ডেটা, যেটা আর কি খনিজ পদার্থ, ইন্ডাস্ট্রি, শস্য, এগ্রিকালচার, ইরিগেশন, বা আজকাল পোর্ট নিয়ে আসছে, ট্রান্সপোর্ট নিয়ে আসছে, তো এইগুলোকে পড়া। আচ্ছা, এবার এইগুলোর স্যার একটা আপডেটেড প্রশ্ন লিস্ট করবো। একদম দেখে রাখা। একদম একদম, কারণ প্রতি বছর তথ্য পাল্টায়, তো কোনটা যে হুম, ধরবে কেউ যায় না আর কি। এবং স্যার একটা বিষয় যে একটা ডেটার উপরে অনেকটা মানে অনেকে ভয় পাচ্ছে যে সেন্সাস,
সেন্সাস ডেটাটা নিয়ে এবারে কি করবে, কারণ সামনে সেন্সাস আসছে, তো সেন্সার সেখান থেকে আসছে প্রশ্ন যেহেতু পাওয়া যায়। যেহেতু চাপ নেই, ওই 11টাকেই বারবার রাটটা করতে হবে। এবার ওখান থেকে একটা প্রশ্ন বারবার আসে, সেটা পিএসসির অ্যান্সার কি দেখে নিতে হবে, সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় ট্রাইব কোনটা, ভিল না গন্ড? গোন্ড, এইটা ভিল না গোন্ড? পিএসসি যেটা নিয়েছে সেটা দেখে এগোনোই বেটার। হ্যাঁ, কারণ কারণ এক ওটার একটা বই ভিল অ্যাকচুয়ালি বলে, একটা বই 11তে গোন্ড যারা বলে। ছিল টপে, সেটা পরে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওই জন্য ওই কোশ্চেনটা পিএসসি যে পিওয়াই কিউ বা মেন্সে নিয়েছে কোশ্চেনটার অ্যান্সার, সেটা দেখে নেওয়া বেটার। ঠিক। আচ্ছা স্যার, তাহলে আমরা ইতিহাসে 50 মার্কস দেখলাম, জিওগ্রাফি 25 মার্কস দেখলাম, তো 75-এ মোটামুটি কম বেশি আমাদের 68 টার্গেট থাকাটা ভালো, 68-70 যতটা বেশি ওঠানো যায় আর কি, কারণ সায়েন্সের পেপার টাফ ইত্যাদি হয়। তো এবারে স্যার সায়েন্স একটা তো খুব তাও আসবেই, কনফিউজিং কত এরিয়া নিয়ে 5 বছর আপনাকে ধরে প্রশ্ন যাওয়া। করবো, এটা আমাদের আজকের শেষ টপিক বলতে পারেন, যে কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ বিগত দিনে কারেন্ট অ্যাফেয়ার্স এর কারেন্ট পার্টটা একটুখানি কম বেশি এদিক ওদিক হচ্ছে, তো সেইটা নিয়ে কি লাস্ট বলবেন স্যার? লাস্ট আমি 8টা প্রিলিমস তো দিয়েছি, 8টা প্রিলিমসই ঠাকুরের ইচ্ছায় পাস হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে, সম্ভবত 2018 সালের প্রিলিমসেই শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সটায় খুব কঠিন প্রশ্ন ছিল। ওই ক্ষেত্রে ওরা ইকোনমিক্সে, পলিটিতে কারেন্ট অ্যাফেয়ার্স যোগ করে কোশ্চেন করেছিল, এবং ওই রকম কোশ্চেন হলে মোস্ট অফ দ্য অ্যাসপিরেন্ট পারবে না। শুধুমাত্র যারা ইউপিএসসির প্রিলিমস ভালোভাবে দিচ্ছে, মুষ্টিমেয় কিছু জন আছে, তারা হয়তো সংখ্যায় খুব বেশি হলে 100 জন হতে পারে, খুব বেশি বেঙ্গল থেকে যা হার তাতে 100 বা 150 জন হতে পারে। তো ওই পার্টটা নিয়ে অত চিন্তা করার নেই, কারণ পলিটি আর ইকোনমির ওইভাবে এখন যদি কারেন্ট অ্যাফেয়ার্স কেউ পড়তে যায় সম্ভব না। এই যে কটা দিন আছে, আমি যেটা সিঙ্গেল সোর্স হিসেবে ইউজ করতাম, এসআই ক্লাসের ওই স্যার একটা পিডিএফ দিতেন ইয়ারলি, 45 পেজ মতো হয় টোটাল। ওইটাকে আমি থরলি 5-7 বার পড়ে যেতাম। আর কিছু টপিক আছে যেটা পিএসসি মোটামুটি প্যাটার্ন ওয়াইজ প্রত্যেকবারই রিপিট করে, গতবার বাদ দিয়ে, গতবার 23 সালে করেনি। হুম। সেটা হচ্ছে অস্কারের লিস্ট ভুল মুখস্থ চাই, ব্যাস সম্মান, সরস্বতী সম্মান, তারপরে হচ্ছে আমাদের ন্যাশনাল যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড হয়, তারপর হচ্ছে মোটামুটি ওই ওয়ার্ল্ডের যে ফেমাস ফুটবল লিগ গুলো, প্রত্যেক বছর ওখান থেকে একটা কোশ্চেন, আইদার ব্যালন ডিওর উইনার কে, বা কোন একটা ক্লাবের মাঠের নাম দিয়ে জিজ্ঞেস করেছে যে এই ক্লাবের, এটা কোন ক্লাবের বিখ্যাত মাঠ, বা এই ক্লাবের মাঠকে কি বলা হয়। এইরকম কয়েকটা বাধা ধরা, ছক বাঁধা জিনিস আছে। ঠিক আছে, আমি ওটার একটা লিস্ট করে দাদাকে কালকের মধ্যে দিয়ে দেবো, গ্রুপে সবাই পেয়ে যাবে। ওই ওই রকম একটা যে ইয়ে আছে, ওইটা দেখলেই মোটামুটি হয়ে যাবে সিএ। সিএ খুব বেশি কিছু এই মুহূর্তে করতে গেলে 20 দিনে সম্ভব না। আচ্ছা, তো তাহলে স্যার যেটা বলছেন যে একদম হেডলাইন কমন এরিয়া গুলো যেগুলো বারবার জানতে চাইছে, তাকে বারবার করে রিভাইজ করাটা বেটার। স্যার এখানে একটা প্রশ্ন সবার মনে আসছে, যে কত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কারণ পরীক্ষাটা যেহেতু 2024-এর, তো কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া উচিত? এবার যেটা মনে হচ্ছে যে প্রশ্ন আগে থেকে তৈরি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, আর যদি সেই সময় প্রশ্ন তৈরি হয়ে থাকে, তাহলে 23-এর কারেন্ট অ্যাফেয়ার্স পুরো পড়তে হবে, 24 পড়তে হবে, যেটা সম্ভব না প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি যেটা আমাদের করা যেতে পারে হচ্ছে, আমরা কি করব, আমরা ডিসেম্বর মাস থেকে পড়া শুরু করব। প্রথমে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে অবধি পড়বো। যেহেতু 14 তারিখ পরীক্ষা, মেয়ের 15 তারিখ অবধি দেখলে হয়ে যাবে, 1 মাস আগে অবধি দেখে বন্ধ করে দিলে হয়ে যাবে। এইবার হচ্ছে ডিসেম্বর অবধি দেখার পরে যদি কেউ সময় পায়, তাহলে তার থেকে আগের দিকে আরো 6 মাস সে দেখতে পারে মোটামুটি। মানে এইভাবে দেখা উচিত, ডিসেম্বর থেকে এই মে মাসের 15 তারিখ অবধি আমি অবশ্যই দেখবো। তারপর যদি সময় থাকে আমি ব্যাকে যাবো, ব্যাকে আরো 4 মাস দেখে নেবো। মেন ফোকাস থাকবে ডিসেম্বর থেকে মের 15 তারিখ অবধি মোটামুটি। তো মোটামুটি ভাবে যদি কোশ্চেন কেমন হবে সেটা তো বোঝা মুশকিল, তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অন্তত, বা ছেলেমেয়েরা কি অন্তত মানে 18 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে গেলে সেফ হবে? আপনি তো মানে এবার কবে 18 কোশ্চেন মাস করেছে সেটা অনেকটাই তো বোঝা বেশি আমার যাচ্ছে যেটা না। মনে হয়। এই 20 দিনে 18 মাস দেখা খুব মুশকিল। যারা আগে থেকে দেখছে 1-1.5 মাস আগে থেকে, তাদের একদম। পক্ষে সম্ভব। আর যাদের পক্ষে সেটা সম্ভব নয়, তাদের তো আমি বললাম যে প্রথম লিস্ট টার্গেট করো, অস্কারের লিস্ট, তারপরে হচ্ছে ব্যাস সম্মান, সরস্বতী সম্মান, কালিদাস সম্মান, এগুলো যেগুলো আছে, ইন্ডিয়ার যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড আছে, যেটা ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, এইরকম যে টার্গেটেড জায়গা, তারপর নোবেল, এই জায়গাগুলো ভালো করে দেখতে হবে। গ্যামি, গ্যামি থেকেও প্রশ্ন এসছে বিগত বছরে, এই জায়গাগুলো ভালো করে দেখতে হবে। এবং
একদম একদম। এবং স্যার যেটা বললেন গ্র্যামি অ্যাওয়ার্ড রিসেন্ট টাইমে ভারতীয়রাও পাচ্ছেন, মানে অনেকগুলো জন হুম। ভারতীয় কম বেশি প্রতি বছরই থাকছেন একজন করে, তো সেখানে একটা জায়গা থাকছে ইন্ডিয়ার পাওয়ার। তো যে জায়গাটা স্যার বলছেন যে বারবার করে যে যে বছরই পড়ো না কেন, 26 দেখো আপ টু মে পর্যন্ত, 25, 24, তো সেই জায়গায় মেজর এরিয়াটা প্রত্যেক বছরে দেখে নেওয়া দরকার। কারণ সেইটা কভার করলে অন্তত পক্ষে যদি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্টও না আসে, তাহলেও অ্যাটলিস্ট 50 to 60% নাম্বার স্কোর করা যাবে। এবং শক্ত করে সব কেউই পারবে না, সেটা হলে তবে সবাই একটা সবাই জায়গাতে পারবে। ওই আমাদের যে ট্রফি গুলো হয়, সন্তোষ ট্রফি, রঞ্জি ট্রফির যে ঠিক। 3টে ভাগ আছে আর কি, ওই 3টে ট্রফির কারা ফাইনাল, আর যদি বেঙ্গল খেলে থাকে তাহলে অবশ্যই ভালোভাবে দেখতে হবে, বেঙ্গলের ক্যাপ্টেনটাও দেখে নেওয়া উচিত, বা বেঙ্গল কার কাছে হেরেছে বা জিতেছে সেইগুলো দেখে নিতে হবে। একদম একদম। তো মোটামুটি আমরা 3টে সাবজেক্ট নিয়ে কথা বললাম। যে ইতিহাস, সেখানে স্যার বললেন যে অন্তত 45 থেকে 50 মার্কস উচিত। প্রশ্ন যদি শক্ত হয় তাহলে অন্তত 40। জিওগ্রাফি যদি অ্যাভারেজ কোশ্চেন থাকে, যার প্রতিবাদ থাকে, তেমন ট্রেন্ড ফলো হলে 17, 18, 20 প্লাস নাম্বার তোলা উচিত। এবং যদি কোশ্চেন টাফ হয় তাহলে অন্তত যেন 17 প্লাস নাম্বার থাকে। তো এখান থেকে নাম্বার উঠলে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সে, হ্যাঁ স্যার বলুন। কারেন্ট অ্যাফেয়ার্স এ রিসেন্ট ইয়ারে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে স্ট্র্যাটেজি কে জুড়ে দিচ্ছে। বোধহয় আগের একদম বছরের কোশ্চেনে একটা কোশ্চেন ছিল শারদ বা সন্তুর কে বাজাতে ভালো পারেন এই 4 জনের মধ্যে। তো ওই হুম। যে জায়গাগুলো আছে স্ট্র্যাটেজিকে, ওটা একবার দেখে যাওয়া যেতে পারে, ওখান থেকে 2-3টে কোশ্চেন এবছর হয়তো আসতেও পারে, আশা করা যায়। হ্যাঁ স্যার, কারণ এই জায়গাটাতে একটা পয়েন্ট অ্যাড হবে যে যদি কোনো বিখ্যাত ব্যক্তিত্ব মারা গিয়ে থাকেন এবং তিনি যদি কোনো হ্যাঁ, একদম একদম যন্ত্রপাতি একদম বাজান একদম। বা কিছু, তো সেইটাই জিজ্ঞেস হয়ে তার যাচ্ছে। লেখা বিখ্যাত গ্রন্থগুলো, বা সে যদি কোনো বিখ্যাত পুরস্কার পেয়ে থাকে সেগুলো অবশ্যই। কারণ যেমন স্যার প্রিভিয়াস ইয়ার ফলো করলে দেখা যাবে যে লতা মঙ্গেশকর যে বছর মারা যান, সে বছর তিনি কোন সালে ভারতরত্ন পেয়েছেন জানতে চেয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। বা সত্যজিৎ রায় যে বছর সার্ধ শতবর্ষ হলো, সেটা 2021 সাল, সেটা কততম বছর হচ্ছে এটা বারবার জানতে চেয়েছে। সত্যজিৎ রায় রমন হ্যাঁ, ম্যাক্সেসে কবে পেয়েছেন সেটা জানতে চেয়েছে। তো এই কোশ্চেন গুলো কিন্তু চলে আসে, এগুলোকে দোষ দেওয়া যাবে না যে এগুলো আউট অফ দ্য সিলেবাস প্রশ্ন, কারণ এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স। সম্ভবত লতা মঙ্গেশকরের ক্ষেত্রে বোধহয় ওনার মৃত্যুর তারিখটাও জিজ্ঞাসা করেছিল, একদম। সম্ভবত। এবং এবছরের সেম তথ্য আছে আশা ভোসলে। হ্যাঁ, তো একই দেখে যেতে হবে। বোন যেহেতু, তো সেখান থেকে লিঙ্ক পাওয়া যেতেই পারে স্যার। আচ্ছা, তো একটা দুর্ধর্ষ আলোচনা আমরা করলাম খুব শর্ট টাইমের মধ্যে। 75 মার্কসের একটা গাইডলাইন কিন্তু আমরা স্যার থেকে পেলাম, যেটা চট করে পাওয়া যায় না। এবং এবং বারবার বলা হচ্ছে যে এই 3টে টপিক কিন্তু স্কোরিং, এবং স্কোরিং মানে যতটা নাম্বার পাওয়া যায় ততটা নাম্বার এখান থেকে উঠিয়ে নিতে হবে, কারণ বাকিতে কি 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 আসবে আমরা কেউ জানি না বা বলতে পারবো না। কারণ তো রিসেন্ট ইয়ার গুলোতে পলিটি ইকোনমির ওয়েটেজ অনেক কমে গেছে, প্লাস হচ্ছে ওইগুলোর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স জুড়ে খুব কঠিন প্রশ্ন হতে পারে, যেগুলো টাচ করলেই হয়তো নেগেটিভ হবে। আবার সায়েন্সেও গত বছর তো ভীষণ কঠিন কোশ্চেন হওয়াতে কাট অফ এক ধাক্কায় 30 নেমে গেছে। একদম স্যার। তো এটা এবছর হতেও পারে, কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স এটা মোটামুটি প্রেডিক্টেবল পার্ট। এটাতে একটু ভালো করতে পারলে আশা করা যায় সবাই প্রিলিমস পাস করে যাবে। ঠিক স্যার। তো মোদ্দা কথা হচ্ছে যেটা আমার প্লেইং ফিল্ড, তাকে ছাড়লে চলবে না। আর যেটা টাফ বাউন্সি পিচ, তাকে সামলে খেলতে হবে। এবং স্যার হুম। একটা কমন বিষয় যেটা হয়তো আপনিও স্যার ফেস করেছেন, যে আমরা ভুলটা করি কিন্তু সহজ প্রশ্নে, শক্ত প্রশ্নে হ্যাঁ, ভুল ওই ভুল আমরা করলে চলবে না। কম করি। একটা কথাই আছে, যেটা সবাই পাচ্ছে ওটা যদি তুমি ভুল করো তুমি ওখানেই রেস থেকে আউট হয়ে যাবে, এটা ভীষণ বড় মুশকিল। ওই পিএসসির ভুলটা করা অপশনে যাবে। ভীষণ প্যাচ থাকে, সেই ও প্যাচে আরো একটা পড়লেই। কোশ্চেন আছে বলে দিচ্ছি, যেটা বোধ হয় হ্যাঁ 18 সালে একবার এসেছিল কোশ্চেনটা, আর কোশ্চেনটা আবার বোধ হয় সম্ভবত 2022 সালে এসেছিল। সেটা হচ্ছে এই দ্বিজাতি তত্ত্ব এবং পাকিস্তান প্রস্তাব। এই প্রশ্নটাকে পিএসসি এমন ভাবে অপশন সাজিয়েছিল 18 সালে, 3টে প্রশ্ন রেখেছিল এবং 3টের উত্তর 3জন হয়েছে। একটাতে উত্তর হয়েছিল চৌধুরী রহমত আলী, একটাতে জিন্না, একটাতে হচ্ছে সম্ভবত মোহাম্মদ ইকবাল। এবং এই সেম কোশ্চেনটাকেই আবার তুলে 21 সালে দিয়েছিল, ওই একই প্যাটার্নে অপশন সেট করা। এবং এই একই কোশ্চেন আবার সেট করে হচ্ছে ওই আইএন এর ফাউন্ডারকে, হ্যাঁ। ওই কোশ্চেনটাকেও ঠিক এইভাবেই ফ্রেম করে। এবারে এবং ওটা একটা কোথায় মোহন সিং, ফাউন্ড হয়, একদম মানে মানে ওটাকে প্রত্যেকবার কোনোবার সুভাষচন্দ্র আইএনএ দিয়ে বসু, আসে, কোনোবার ইন্ডিয়ান ন্যাশনাল গভর্নমেন্ট আজাদ দিয়ে আসে,
আধা দিন ফৌজ দিয়ে আসে, তো তখন ওইটার উত্তর কিন্তু অল্টার হয়, ওটা ভালো করে দেখে যেতে হবে ওই জায়গাটা, ওটা একদম যেমন মানে স্যার সেম জায়গা আপনার একটা কথা মনে পড়লো যে ইনকিলাব জিন্দাবাদ, এইটা হ্যাঁ কে কয়েন করেছেন আর কে ফেমাস করেছেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। কিংবা ইতিহাসের ক্ষেত্রে গোল্ড কয়েন কে চালু করেছেন আর কে সবচেয়ে বেশি ব্যবহার করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদম। এই জায়গাগুলো খুব কনফিউজিং এবং পিএসসি প্রতিবারই কম বেশি এগুলোকে নিয়ে একটা পিএসসি মোটামুটি এরকম গোটা 10 প্রশ্ন নিয়ে বসে থাকে, যেগুলোকে একসাথেই এদিক ওদিক ঘুরিয়ে ছেড়ে দেয়। ওই ব্যাপারগুলো হচ্ছে, ওটা একদম অফ স্টাম্পের বাইরে বল, খোঁচা দিলেই স্লিপ রেডি। যেমন স্যার হচ্ছে দক্ষিণবঙ্গের নদীর উপনদী, এইটা নিয়ে লাস্ট 3 বছর একটা ট্রেন্ড পিএসসি দেখা যাচ্ছে। হ্যাঁ একদম। তো এইগুলো খোঁচা দিলে বিপদ, তো এই খোঁচা হইতে খোঁচা দিলেই সাবধান। বিপদ, খুব সাবধান। একদম। তো মানে মানে আমরা আর কি খোঁচা খাওয়া বাঘের থেকেই গল্পগুলো শুনছি, কারণ এই এক্সাম্পল গুলো বারবার পরীক্ষার হলে, মানে বাড়িতে বসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুগল করে দেখা বা বইতে দেখা এবং পরীক্ষার হলে এগুলো ফেস করে পরীক্ষার ভুল হলে করে গিয়ে এসে দেখা। দেখা, এটা মধ্যে পার্থক্য আছে। তো সেই জন্য একদম। উই হ্যাভ দ্য বেস্ট। তো আমরা স্যারের সাথে সেই জন্যই সেশনটা করেছি যে একটা সাধারণ ছাত্র কি ভুল পরীক্ষার হলে বসে করতে পারে সেইটা থেকে বাঁচাবার জন্য আজকের সেশনটা, এবং সেটা আশা করব, এবং স্যার মানে ভীষণ সুন্দর করে ছোট্ট টাইমে গুছিয়ে দিয়েছেন, এবং তোমরা যা দেখছো এবং যা দেখবে পরে, তো তাদের এটা কাজে লাগবে। এবং আগামী 20-22 দিনে ঠিক সেই জায়গাটুকুই হিট করতে হবে যেটুকু আমার পক্ষে মানে ম্যাক্সিমাম স্কোর করা সম্ভব, মানে নতুন করে অ্যাড করার কোনো প্রয়োজন নেই, যা অ্যাড করা আছে তাকে রিভাইজ করাটা বেটার বলেই মনে হয়। তো স্যার আজকে সেশনটা আমরা এখানেই ফিনিশ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ত সময় থেকে আমাদেরকে এটুকু সময় দিয়েছেন, এবং যে সেশনটা হলো মানে ভীষণ রিচ একটা সেশন, যেখান থেকে 75 মার্কসের একটা দুর্ধর্ষ রোড ম্যাপ ইকোনমি বোঝালেন, সায়েন্সের যে ট্রেন্ড হচ্ছে সেটাও বললেন, তো অনেকটা এরিয়া আমরা কভার করতে পারলাম। তো স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফ্রম জ্ঞানপীঠ ক্লাসেস। স্যার গুড নাইট স্যার। গুড নাইট। Good night.